আমার মনে হয় যে সার্জিস, হাসনাত, বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন। এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা, অথবা মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। 5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। মব তৈরি করে ভাঙচুরের ঘটনায় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী, এবং সেটার সাথে এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম জড়িয়েছেন। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। 5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরও বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানে নিয়ে যান শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের 2 দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি। যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেওয়া নথিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার। রাজিও হন শেখ হাসিনা। কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা। নথিতে আরও বলা হয়েছে, 4 আগস্ট রাত 10টায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। 5 আগস্ট 2024 3 বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকা ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এই অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও।
প্রসিকিউশন বলছে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও অপরাধী হিসেবে অভিযুক্ত হবেন তিনি। মব তৈরি করে ভাঙচুরের ঘটনায় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী এবং সেটার সাথে এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম জড়িয়েছেন। সেই কারণে এটার সিগনিফিকেন্স আরও বেড়েছে। আমরা এই ঘটনাটাকে সাধুবাদ জানাতে চাই এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী না সরকার। আমরা এই ধরনের একটা কনফিউশনের জায়গা হয়তো তৈরি হতে পারে, মানে আদৌ সরকার এই ব্যাপারে সিনসিয়ার নাকি সেনাবাহিনী খানিকটা ভিন্ন সত্তা হিসেবে কাজটা করছে। ঘটনাটা হচ্ছে জনাব জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় আমি একটু সমকাল থেকে নিউজটা পড়ছি। এখানে শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। এ ধরনের ভাঙচুর বা মব বৈষম্য বিরোধী ছাত্র, এনসিপির লোক, বিএনপি যেই করুক না কেন, জিজ্ঞাসাবাদ না, আমি মনে করি এখন থেকে এগুলোকে গ্রেফতার করতে হবে। বলে রাখা ভালো, জনাব জিএম কাদেরের প্রতি কোনো বা জাতীয় পার্টির প্রতি কোনো প্রীতি থাকার কোনো কারণ আমার নাই। আমি আওয়ামী লীগেরও লোকজনের বাড়ি ভাঙচুরের সময়, মানে অনেক পরে যখন এগুলো হতে থাকলো, তখন সেগুলো নিয়ে তীব্রভাবে প্রতিবাদ করেছি। এই দেশটা মগের মুল্লুক বা মবের মুল্লুক হবে সেটা চাই নাই। শেখ হাসিনার সময়টা মগের মুল্লুক ছিল, পরে এটাকে মবের মুল্লুক বানানোর চেষ্টা করা হয়েছে বিপ্লবের নামে এবং দেশে বিদেশে বসে অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। এই ব্যাপারে কঠোর অনেক আগে হওয়ার দরকার ছিল এবং সরকার এগুলো হতে দিয়েছে, কখনোই কোনো ব্যবস্থা নেয়নি। যাই হোক, এখন যেটা দাঁড়িয়েছে, তাদেরকে যখন ডেকে নেওয়া হয় তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব সার্জিস আলম। সার্জিস আলম গিয়ে যখন ওখানে পৌঁছেছেন তখন তার সাথে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু কথা বলেছেন, সেই ভিডিওটা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। সেখানে তিনি সার্জিস আলমকে কিছু কথা বলেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে সেনাবাহিনীর সাথে আলাপ করার পর সার্জিস আলম কি বলছে সেটা আমরা একটু শুনি। তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত 1টা-2টা ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি যাদের কোনো টাইমে দিনের বেলা অফিসে আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে বিষয়ে সহযোগিতা করার জন্য। আমরা খেয়াল করেছি জাতীয় পার্টির অফিস এবং জাতীয় পার্টির প্রতি হুমকি এবং উস্কানিমূলক কথাবার্তা ক্রমাগত এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বলে গেছেন। আবারও বলি, জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হতে পারে। মানে কেউ যদি মনে করেন যে তারা শেখ হাসিনার সবচেয়ে বড় কোলাবোরেটর ছিল, ইয়াস, তারা সবচেয়ে বড় কোলাবোরেটর ছিল, কোনো সন্দেহ নেই। জাতীয় পার্টি না থাকলে শেখ হাসিনার এভাবে ক্ষমতায় থাকাটা সহজ হয়ে উঠতো না, আমি এটা নিয়ে দ্বিমত করছি না। কিন্তু সেটাও প্রসিডিউরালি হতে হবে, লিগালি হতে হবে। এভাবে হঠাৎ করে ঘোষণা দিয়ে ওর বাড়ি ভেঙে ফেলো, ওর উপরে আক্রমণ করো, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যাই হোক, জনাব সার্জিস আলম যখন যান সেখানে একটা ভিডিওতে আমরা দেখি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিসকে বলছেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেয়া যে না, এটা করার সুযোগ নেই এখন। অনেক আগেই সরকারের দিক থেকে কথাগুলো বলা দরকার ছিল, কিন্তু না, সরকার আসলে এগুলো হতে দিয়েছে। আমার ধারণা এই ধরনের একটা অ্যানার্কির অবস্থা মাঠে তৈরি করে রাখতে চেয়েছে সরকার পরিকল্পিতভাবে, সো দ্যাট জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য মেলাবো। তিনি মার্চের দিকে রয়টার্স এবং এএফপিকে বলেছিলেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না নির্বাচন হওয়ার মতো, তাই নির্বাচন হতে পারবে বলে তারা মনে করেন না। সুতরাং এই যে একটা বাহানা তৈরির চেষ্টা আছে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, সেটারই একটা অংশ হিসাবে আমরা এটাকে দেখতে পারি। একই সাথে সরকার যাদেরকে তার লোক মনে করে তাদেরকে এই কাজগুলো করতে দিয়েছে হাতে রাখার স্বার্থে। শুরুতে যে কথাটা বলছিলাম এটাকে সরকারের সিদ্ধান্ত, আমার সন্দেহ আছে সরকারের সিদ্ধান্ত এগুলো অনেক আগেই হতো। সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারা চাইলে নিজে থেকেই এই সিদ্ধান্তগুলো নিতে পারে, নেওয়ার পর তারা নিয়মতান্ত্রিক যে বিচার ব্যবস্থা আছে তার হাতে তুলে দেবেন। আমাদের নিশ্চয় মনে আছে, আমি সেটা তখন আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়ে শুনিয়েছিলাম, সেনাপ্রধান যখন তার অফিসার্স অ্যাড্রেস করেছেন সেটার যে খবর বিভিন্ন সূত্রের বরাতে আমাদের সামনে আছে, সেখানে নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সেখানে করিডোর এবং চিটাগং পোর্ট তো বটেই, সেখানে তিনি মবের বিরুদ্ধেও বেশ কঠোর বার্তা দিয়েছেন যে এটা বরদাস্ত করা হবে না, এটা আর হতে দেওয়া হবে না। সুতরাং আমরা ধারণা করতে পারি সাম্প্রতিক এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি করবে, একটা ল্যান্ডমার্ক ঘটনা হিসাবে আমাদের কাছে বিবেচিত হবে। আমরা ধারণা করি বা আশা করি ভবিষ্যতে সেনাবাহিনী এই ব্যাপারে কঠোর হবে এবং আমি মনে করি এটা হওয়া উচিত হবে। দীর্ঘদিন থেকে সরকারের ছাড়ে, সরকারের টু সাম এক্সটেন্ট কারো কারো পরিকল্পনায় যে অ্যানার্কির অবস্থা তৈরি করে রাখা হয়েছিল, সেই অবস্থা খুব দ্রুত শেষ হওয়া দরকার। এটা ফ্যাক্ট, এটা নির্বাচন ঘনিয়ে আসছে, এই সময় এগুলো এভাবে কোনো রকমই চলতে পারে না। একটা দুটো এক্সাম্পলে যদি ঘটনা ঘটে এবং বিশেষ করে শুধু জিজ্ঞাসাবাদটা, গ্রেফতার যদি করা হয়, সেসব ক্ষেত্রে এগুলো ডেটারেন্ট হিসেবে কাজ করবে ভবিষ্যৎ যে কোনো কিছুর ক্ষেত্রে। আবারও বলছি, বিপ্লবের নাম দিয়ে উস্কানি দিয়ে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে মব তৈরি করে যে কোনো কিছু করার যে প্রবণতা তৈরি হয়েছে, যে উস্কানি আছে, এগুলোর বিরুদ্ধে সরকারকে, সেনাবাহিনীকে, সবাইকে একসাথে ব্যবস্থা নিতে হবে। আর রাজনৈতিক দলগুলো তো সতর্ক থাকা উচিতই।
এখানে আমরা বিএনপির লোকজনকে দেখেছি, গেছে, এরকম নিউজ এসছে। কোনোভাবেই তাদের এটা উচিত না, তাদের দলের উচিত তাদের কর্মীদেরকে সামলানো। অবশ্য এনসিপির কথা আর কি বা বলবো, তারা নিজেরা একই ধরনের উস্কানি। আমার মনে হয় যে সার্জিস, হাসনাত, বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন, এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন, তাই না? বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন, কিন্তু সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে ওজনের বাহিরে কথাবার্তা বলা, অথবা মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত। আরে ভাই, ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান মানে কি? এটা তো 5ই আগস্ট প্রমাণিত হয়ে গেছে যে ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর মানে অবস্থান কি। তৎকালীন প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি না চাইতো তাহলে এই দেশে আরো 2-4-20 হাজার মানুষ মরতো, তারপরে হয়তো শেখ হাসিনার পতন ঘটত। এই যে 18 মাস সময় নির্বাচনের জন্য সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন, অথবা গত 10 মাস যাবৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা ব্যালেন্স রাখছেন, এখানে তো স্পষ্ট সেনাবাহিনীর অবস্থান কি। তারপরে কেন বারবার সেনাবাহিনী নিয়ে কথা বইলা নতুন, আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে যে এদের এথিক্সের মধ্যে সেনাবাহিনী নিয়ে আসলে কি সমস্যা। এটা তো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে 3 দিন পরে পরে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা। আজকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। তারা কি তোমার রাজনৈতিক দলের সদস্য না কর্মী? না, আমরা বুঝতে চাই যে সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলের কর্মী, সেনাপ্রধান কি কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন নাকি না আলাদা কোনো কর্মকাণ্ড করবেন। এখন কেন এই কথা বলছে? মব যারা উস্কায়, এদের মধ্যে এই এনসিপির নেতাদের অবস্থানটা তো স্পষ্ট, এরা মবকে পৃষ্ঠপোষকতা করে। জিএম কাদের ফেসিবাদের দোষর, তার বিরুদ্ধে মামলা আছে, দেশে আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, তাকে গ্রেপ্তার করবে। এখন জিএম কাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করা, আর এরপরে সেনাবাহিনী এই যারা মব পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান চালিয়েছে। তো সেই অভিযানে বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীল যিনি অফিসার আছে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। এর মাঝখানে আপনারা দেখছেন, সকালে আমি ভিডিওটা দিছি, গভীর রাতে সার্জিস গিয়ে হাজির এখানে। কেন বাবা? আচ্ছা, এখন ওই ঘটনার প্রেক্ষাপটে তার বক্তব্য হচ্ছে যে রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2 নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করেছিল তাদেরকে সাথে নিয়ে তিনি সেখানে ছাড়েন। এরপরে রংপুর এবং আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু একটা ফেসবুক দিচ্ছেন যে 3 দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে রংপুর শহরে বিক্ষোভ করছে। তো ইশরাকও তো হচ্ছে, ডক্টর শাহাদাত হয়েছে, তো উনি হইলে সমস্যা কি? বেচারা আইনি আদালতে যাইতেই পারে। মানে এখানে বিষয়টা পার্থক্য কোথায়? নাম্বার 2, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে সেখানে জাতীয় পার্টি, তো এই জায়গা থেকে তো জাতীয় পার্টি সমালোচিত। তাদের বিরুদ্ধে বিভাগীয় ইনভেস্টিগেশন হোক, আইন আদালতে মামলা হোক, মানে এগুলোর জন্য যেগুলো রাষ্ট্রের আইনের কাঠামোর মধ্যে আছে ওইগুলোতে তোমরা যাও। ওইটা না করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করা, হুন্ডা জ্বালাই দেওয়া, তারপর হচ্ছে এগুলো তো ভাই হইতে পারে না, এটা তো কখনোই কাম্য না, তাই না? নাম্বার 3, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে স্থানে জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করছে। তুমি কেমনে বুঝছো? যদি তোমার কাছে এই তথ্য থাকতো তাহলে পুলিশকে দিতা। আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা রিপোর্ট পায় নাই, তুমি রিপোর্ট পাইয়া গেছো। তুমি কি গোয়েন্দা বাহিনীর চেয়েও বড় গোয়েন্দা? এগুলো প্রশ্ন আসতে পারে। অতঃপর যখন রংপুরের ফেসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের এবং জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করে তখন জাতীয় পার্টি নাকি তাদের উপর হামলা করে। আর বাইক পুরানোর ঘটনাও সে বলছে যে আপনার এখানে এটা রংপুরের যারা আছেন তারাই করছে, যে জাতীয় পার্টির পর এটা বৈষম্য বিরোধীর উপর চাপাই দেওয়া হয়েছে। এগুলোর তো ফুটেজ আছে রে ভাই, ফুটেজ আছে। তো যদি তারা না করে, তাদের বিরুদ্ধে অন্যায় যদি হয় সেটা আলাদা হবে, কিন্তু এইখানে সেনাবাহিনীকে নিয়ে তাদের যে বক্তব্য আসছে যে সেনাবাহিনীকে আমরা যথেষ্ট সম্মানের জায়গায় দেখি, নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের বি টিম জাতীয় পার্টির রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করা হবে, ফাইন। কিন্তু সেনাবাহিনীকে নিয়ে তোমার খেলাধুলা বন্ধ করা উচিত। এনাফ ইজ এনাফ। কারণ তুমিও স্বৈরাচারের সাবেক সুবিধাভোগী, বঙ্গবন্ধুর মুখের থেকে ফেনা ফালাই দেওয়া ক্যারেক্টার, এটা মানুষ জানে। এর পরবর্তী সময় তোমাদের অবস্থান পরিবর্তন হয়েছে, এটাও আমরা দেখছি, ঠিক আছে, ফাইন। কিন্তু সেনাবাহিনী নিয়ে কথা বলার মতন যোগ্যতা তোমার এখনো হয় নাই।
এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা স্পষ্টভাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।